আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রানা প্লাজা ট্র্যাজেডির 13তম বছরে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা। ভবন মালিক সোহেল রানার শাস্তির দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ। ইরান যুদ্ধে মার্কিন সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার। রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থাকলেও কমেছে অপেক্ষার সময়। সরবরাহ ঠিক থাকলে শিগগিরই পরিস্থিতির আরও উন্নতির আশা। স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা। এক জীবনের সংগ্রাম সাধনা সাফল্যের স্বীকৃতি। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আই এর প্রচার 2:45 মিনিটে। বগুড়ার মমইনে আনন্দ ঘন আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোকে ঘিরে প্রাইভেট কার ও মোটর বাইকের দীর্ঘ লাইন থাকলেও জ্বালানি তেল সংগ্রহের আগের মতো অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের আশা, সরবরাহ ঠিক থাকলে 2-3 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে শুরু হয় সংকট। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলো ঘিরে দেখা যেতে থাকে যানবাহনের অস্বাভাবিক দীর্ঘ সারি। সরকারের পক্ষ থেকে বলা হয় জ্বালানির সংকট নেই, কিন্তু বাস্তবের চিত্র পাল্টায় না, বাড়তে থাকে ভোগান্তি। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল নেয়ার রেশনিং ও দাম বাড়ানো সহ কয়েক ধরনের পদক্ষেপ নেয় সরকার। অবশেষে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের থেকে 5 জন করে সদস্য নিয়ে 10 সদস্যের যৌথ কমিটি গঠন করা হয়। রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা যায় তেল সরবরাহ পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে। আজকে যেমন আমার 2.5 ঘন্টা লাগলো, আগে তো 4-5 ঘন্টা ইজিলি লাগতো। আজকে যেভাবে দেখলাম যে স্ক্যান করে যদি নেয় তাহলে আগামী 7 দিন পরে সিরিয়াল থাকবেই না। আমার মোটরসাইকেলে 15 দিনে একবার লোড দিলে 15 দিনে আমি আসবো না পাম্পে। সেই ক্ষেত্রে সিরিয়াল আমার তো আর 15 দিনের দরকার নেই। যে জায়গায় আগে মনে হয় 7 ঘন্টা 8 ঘন্টা লেগে গেছে, সেই জায়গায় মনে হয় 1 ঘন্টা এখনো হয় নাই, তারও আগেই হয়ে গেছে। এখন ওই তেলের দাম বাড়তি হতে যেমন গ্যাসের গাড়িগুলো আসে না, বা একটু সাপ্লাই তো বেশি দিচ্ছে। আর একটু যদি বেশি দিত তাহলে আমাদের জন্য আর একটু কষ্ট কম হইতো। রাত 8টায় সিরিয়াল দিয়েছে, ভোর 5টা 5:30টার দিকে পাওয়া গেছে। আর আজকে 11টায় সিরিয়াল দিচ্ছে, আধা ঘন্টা হয় নাই, আল্লাহর রহমতে কাছে আগে পড়ছে। এখন আমাকে বেশি করে আধা ঘন্টা লাগছে আমার এই তেলের সিরিয়াল আইতে। এটুকু উন্নতিতে স্বস্তি প্রকাশ করেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। ফুল পাস সিস্টেম যে বাইক করছে, বাইকের যেমন আপনাদের যাদের ফুল পাস আছে তারা পায়, আর যাদের ফুল পাস নেই তারা পায় না, তাদের লাইন ধরে না। এই জন্যই অনেকেরই ফুল পাস দেখা যায় নাই, তারা তেল নিতে পারে না। এই জন্যই বাইকের লাইনটা কমে আসছে, তেল একটু বেশি দিচ্ছে সবাইকে। আশা করি সামনের দিকে আরেকটু সমস্যার সমাধানে আসবে, মানে ক্লিয়ার। জ্বালানি তেল নিয়ে সৃষ্টি হওয়া সমস্যার স্থায়ী সমাধান চাইছেন গ্রাহক এবং ফিলিং স্টেশন মালিকরা। জাতীয় সংসদে গঠন করা কমিটির কাছেও তাদের প্রত্যাশা অনেক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের 56তম দিন প্রসঙ্গ। যুদ্ধের কারণে বিশ্বে মজুদ থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরান জানিয়েছে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করা হয়েছে। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের পণ্যবাহী জাহাজ। ইরাকে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের খোঁজ দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অদ্ভুত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এশিয়া ও ইউরোপীয় কমান্ডো থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অস্ত্রগুলো মজুদ আশঙ্কাজনকভাবে কমেছে। তার মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। ইরানের তেহরানের আকাশে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এলেন তিনি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব বলেন ট্রাম্প। ইরাকে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের খোঁজ দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় কাতায়েব সাইয়েদ আল সুহাদা নামের গোষ্ঠীর এ নেতার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বাংলাদেশ থেকে হজ যাত্রার 7ম দিন আজ। আজও হজ ফ্লাইট আছে বেশ কয়েকটি। আশকোনা হজ ক্যাম্পে আছেন চকর মালিথা, যাচ্ছে তার কাছে। চকর, বাংলাদেশ থেকে হজ যাত্রার কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, বাংলাদেশ থেকে হজ যাত্রার 7ম দিনে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 31,278 জন হজযাত্রী 283 জন হজযাত্রী এই সৌদি আরব পৌঁছেছেন। আজকে বাংলাদেশ থেকে হজের মোট 7টি ফ্লাইট ছিল। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি এবং সাউদিয়ার 3টি। এই 7টি ফ্লাইটের মধ্যে অলরেডি 4টি ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর বাকি যে দিনের সময় আছে এই সময়ের মধ্যে আরও 3টি ফ্লাইট ছেড়ে যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে 78,500 হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে আমরা হজ অফিসের যে তথ্য তার মধ্যে আমরা পেয়েছি 78,296 জনের ভিসা সম্পন্ন হয়েছে। বলতে গেলে যে প্রায় সবারই ভিসা সম্পন্ন হয়েছে। এবছর হজের একটি বড় হজ ব্যবস্থাপনার একটা বড় দৃষ্টান্ত বা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে হজযাত্রা শুরু হওয়ার আগেই হজযাত্রীদের হাতে ভিসা এবং টিকিট পৌঁছে গেছে, যে কারণে হজযাত্রা নিয়ে হাজিদের সেই বিড়ম্বনা বা অন্যান্য বারের মতো দুশ্চিন্তা সেটি নাই। আর হজ নিয়ে যে অসাধু ব্যবসায়ীদের যে চক্র, তারা যে হজযাত্রীদের জিম্মি করে বিভিন্ন সময় যে অতিরিক্ত টাকা আদায়ের যে বিষয়টি, এই বিষয়টি এবার পুরোপুরি একেবারেই নাই। হজযাত্রীরা টিকিট এবং ভিসা হাতে পাওয়াতে তাদের এই কাজটি সহজ হয়েছে। বাংলাদেশ থেকে যে হজযাত্রীদের হজে যাওয়া শুরু হয়েছে গত 18 এপ্রিল, সেটি আগামী মাসের 31 মে পর্যন্ত চলবে এবং চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ 26 মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট 21 মে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ চক্র আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুতে শহরের চিত্র সামনে এলেও প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পার্বত্য জেলাগুলোর মতো প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের বাস্তবতা অনেকটাই আড়ালে থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন অঞ্চলগুলোতে টিকাদান ও চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। হামের রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে হামের সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকায়, এরপর রাজশাহীতে। তবে চট্টগ্রামের 3 পার্বত্য জেলার অন্যতম বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সংক্রমণ ঘটলেও যোগাযোগ সমস্যার কারণে চিকিৎসার সুযোগ কম।
আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়াংরিং পাড়ায় আক্রান্ত প্রায় অর্ধশত শিশু। এখানে প্রাথমিক শ্রেণীর 150 জন ব্রো শিশু পড়াশোনার জায়গা একটি হোস্টেলে হাম ছড়িয়েছে। তাদের পাহাড়ি পথ 3-4 ঘন্টার পথ হেঁটে তারপরে মেইন রাস্তায় এসে ওখান থেকে তাদেরকে আমাদের একদম সদরে হাসপাতালে আসতে হয়। তো আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ইউনো মহোদয় এবং আমাদের ওই স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন কুরুকপাতার, ওনার সহায়তায় আমরা রোগীগুলিকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আলীকদম সদর হাসপাতালে 8 জন শিশু চিকিৎসাধীন, তবে শয্যা সংকটে 3 জনকে লামা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অঞ্চলটি দুর্গম হওয়ায় আলীকদম সদরে আসার ভরসা একমাত্র চাঁদের গাড়ি। এখানেও প্রত্যন্ত গ্রাম থেকে মূল সড়ক পর্যন্ত হেঁটে আসতেও সময় লাগে কয়েক ঘন্টা। বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রতিটা বাড়ির খোঁজ খবর নিয়ে সবকটাকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো 15 বছরের নিচে। জি, এবং যারা আক্রান্ত তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসবো। আজকে কিছু বাচ্চা নিয়ে আসবে, আমার কাছে ইনফরমেশন আছে আজকে প্রায় 8 থেকে 10 জন বাচ্চা ওখান থেকে নিয়ে আসবেন আমাদের হাসপাতালে। এবং এটা আমাদের প্রশাসনের সহায়তা আমরা গাড়ির ব্যবস্থা করি। এবং তারা তো আসলে একদম প্রান্তিক জনগোষ্ঠী, তো আমি তাদেরকে ওটা আনার পথে, যেহেতু আমাদের এখানে 7-8টা কালকে ছুটি এসে হাসপাতালে, তো আনার পথে মারা গেছে, এই নিউজটা আমার কাছে আছে। এই অবস্থায় আক্রান্তদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর আজ। 2013 সালের 24শে এপ্রিল ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় 1138 জন শ্রমিক নিহত এবং আহত 2438 জনকে জীবিত উদ্ধার করা হয়। দিবসটিতে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে নিহত শ্রমিকদের স্মরণ করে শ্রমিক সংগঠনগুলো। অংশ নেন নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা। তারা রানা প্লাজার মালিক সোহেল রানার শাস্তি দাবি করেন। আমরা চাই হলো মালিক পক্ষের হচ্ছে কি শাস্তি হোক, আর যেটা দেওয়ার দাবি তার কিছুই দেয় নাই। আমাদের যে স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার সেটা অনেক দূরে। আমরা আমাদের উন্নত চিকিৎসা এবং ন্যায় বিচার চাই। যেসব শ্রমিক নিহত হয়েছে তাদের পরিবারের পাশে যেন অবশ্যই এই সরকার দাঁড়ায়। ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত শ্রমিকরা জানান তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। কোয়ালিটিতে চাকরি করত, আজকে অনেক দিন হয়ে গেছে। ওর বাবার অসুখ, আমাদের সংসারে খুব অভাব। আমি ছেলের কোনো লাশ পাইনি, সরকারের কাছে আবেদন করি, আমি কিছুজন পাই, আমি কিচ্ছু পাইনি। সাভার, আশুলিয়া, ধামরাই সহ বিভিন্ন শিল্প এলাকার শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও নিহত শ্রমিকদের আত্মীয় স্বজনরা শ্রদ্ধা নিবেদনের সঙ্গে মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সম্মান, গৌরব আর কৃতজ্ঞতার অনন্য মুহূর্ত, যেখানে একত্রিত হয়েছে দেশের প্রজ্ঞা, অভিজ্ঞতা আর ভালোবাসা। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, এটি কেবল একটি সংবর্ধনা নয়, এক জীবনের সংগ্রাম, সাধনা আর সাফল্যের স্বীকৃতি, যা সবুজ পৃথিবীকে গড়তে নতুন প্রজন্মের জন্য একটি আলোকিত দিশা। আলিম আল রাজির রিপোর্ট। গল্পটা একজন মানুষের, কিন্তু প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো জাতির মাঝে। মুকিত মজুমদার বাবু মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিন পেরিয়ে নিজেকে নিয়োজিত করেছেন আরেক লড়াইয়ে, প্রকৃতিকে বাঁচানোর লড়াইয়ে।
দেশ থেকে দেশের বাইরে নদী জঙ্গল প্রান্ত ছুঁয়ে তিনি তুলে ধরেছেন পরিবেশের নানামাত্রিক সংকট, খুঁজেছেন সমাধানের পথ। তার প্রতিটি পদচারণা যেন প্রকৃতির পক্ষেই এক নীরব উচ্চারণ। অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ সে ভবিষ্যতে আরো ভালো করবে, আরো ভালো কন্ট্রিবিউশন রাখবে দেশের জন্য। ওর এই পথ ধরেই অন্যরাও আগে এগিয়ে আসতে পারবে। এটা বিরাট বড় একটা আমার মনে হয় সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য খুব আনন্দের দিন। মুকেশ মজুমদার বাবু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন। আমি তো খুশি, আমি জানি এখানে আপনারা যারা রয়েছেন তারা সবাই আনন্দিত। প্রকৃত জীবন চালাচ্ছেন যে অনুষ্ঠানটা করে, যেটাতে সচেতনতা সৃষ্টি করছে মানুষের জন্য। আমার বিশ্বাস এতে অনেক ভালো কিছু কাজ হয়েছে। বাবুকে অনেক অনেক অভিনন্দন। বাবুর এই কাজটা, এটা একটা বিরাট লার্নিং। প্রাইভেট টেলিভিশনে যে জাতীয় কাজ হয় সেটা তো অনেকে ভাবতেই পারে না, ভাবা যায়ও না, কারণ কমার্শিয়াল টেলিভিশন এগুলো। কিন্তু এই যে পাবলিক ইউটিলিটি প্রোগ্রাম যেগুলোকে আমরা বলি, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাবুর এই কাজটা। এটা ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে পারি, নিঃসন্দেহে এটা একসময় অনেক বড় একটা জায়গায় যাবে। রাজধানীর শেরাটন হোটেলে এই সংবর্ধনা যেন হয়ে ওঠে সম্মান প্রদানের এক মিলন মেলা। উপস্থিত সুধীজনরা পরিবেশ রক্ষায় তার অবদানকে শুধু প্রশংসাই করেননি, তুলে ধরেছেন জাতীয় গর্ব হিসেবে। বাবু ভাই যে কাজের জন্য, যে কর্মের জন্য এই পুরস্কারটা পেয়েছে, খুবই ভালো একটা কাজ, এবং ওনার স্বপ্নটা যেন পূরণ হয় এবং বাংলাদেশে যেন পরিবেশটা খুব সুন্দর থাকে। যতদিন বেঁচে থাকবে এরকম প্রকৃতি নিয়ে কাজ করবে, এবং আপনারা ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীর থাকে এবং সুস্থভাবে এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে তাকে নতুন একটা সম্মানিত হওয়ার পরে নতুন করে দেখছি। পুরো চ্যানেল আই পরিবারকে আমি অভিনন্দন জানাই যে এত স্বাধীনতা পুরস্কারের। সেই সিরাজ ভাই পরে আগে পেয়েছেন, আর বাবু ভাই পেলেন, আশা করছি আরো অনেকেই আছেন যারা পরে পরে পাবেন। So what a wonderfully generous person who has Mr. Mukesh Majumdar Babu, who has won this wonderful award that we're all aware of. We do congratulate. অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে তার কাজ শুধু সময়োপযোগী নয়, বরং অত্যন্ত জরুরি। এমন নিপুণভাবে বাবুভাই কাজগুলো করে, দূর থেকে দেখলে বিস্মিত হতে হয়। যারা তার কাছে পৌঁছান নাই তারা জানেন না যে তিনি কতটা নিখুঁত, পারফেকশনিস্ট এবং কাজের ব্যাপারে কতটা গ্যারান্টি। Congratulations, Papa. This has been a long time coming. Like, you've worked very hard to get the. I don't know what else to say. Congratulations, and thank you everyone for being here. পাপ্পাকে অনেক কংগ্রাচুলেশনস। আর পাপ্পার জন্য প্রকৃত জীবন বলে পাপ্পার ফাউন্ডেশন প্রোগ্রাম সব কিছু, বাট পাপ্পার জন্য আমার মনে হয় এটা প্রকৃতি জীবন, নট ও জীবন, প্রকৃতি জীবন। সত্যিকার অর্থে একজন মুক্তিযোদ্ধার সন্তানের হাত থেকে আরেকজন মুক্তিযোদ্ধার স্বাধীনতা পুরস্কার নিচ্ছেন, এটাকে বিরাট প্রাপ্তি, আমাদের পরিবারের জন্য প্রাপ্তি। বাবু ভাই প্রাণের মানুষ, সবুজের মানুষ। বাবু ভাই আজকে এই স্বাধীনতার পুরস্কার পেয়েছেন। বাবু ভাই সম্মানিত হয়েছে, সেই সাথে সম্মানিত হয়েছে আমরা। বন্যপ্রাণী সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের একটি মাত্র অস্ত্র আমাদের হাতে আছে, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, এবং সেটা গভর্নমেন্ট করে যাচ্ছে। গভর্নমেন্ট অনেক শুভকামনা। যে কাজ তিনি না করলেও পারতেন, যে কাজ করতে একটা এনার্জিও লাগে, সেই কাজের জন্য সেটা ওই যে মানুষকে দিলাম, আমার দেশ, আমার সমাজ, আমার পৃথিবী আরেকটু ভালোবাসলো, আরেকটু প্রকৃতিকে ভালোবাসলো, গাছকে ভালোবাসলো। এই যে দেওয়া আজকে, সেটাকেই সমাজ, দেশ স্বীকৃতি জানিয়েছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তার অবদান শক্ত একটি বার্তা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী করতে আরও জোরালো করে। প্রকৃতি সংরক্ষণে 55 ইয়ার্সে কিন্তু আমরা এই ধরনের কোনো ক্যাটাগরির পদক কেউ পাইনি, এবং এটাই প্রথম শুরু হলো। তো এটা একটা আমার জন্য কিন্তু বিশাল একটা পাওয়া।
যে প্রকৃতি যদি ভালো না থাকে, পরিবেশ যদি ভালো না থাকে, আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু এই সরকার খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এবং সামনে যারা আরও কাজ করবে তারা কিন্তু প্রচুরভাবে আমি বলবো উৎসাহিত হবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল, সবাই দোয়া করবেন। আর আমরা যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতি ভালো রাখি, আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি, এই দেশটাকে ভালো রাখি। নতুন অঙ্গীকারের সূচনায় প্রকৃতিবন্ধুর এই অর্জন আগামী দিনের পথ চলায় হয়ে থাকবে এক আলোকবর্তিকা। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই এর পর্দায় আজ প্রচার হবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর বর্ণাঢ্য অনুষ্ঠান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুণ্ড্রনগরী বগুড়ার মোমো ইন হোটেল অ্যান্ড রিসর্টে এই আয়োজন হয়ে ওঠে গান আর গানের মানুষের এক আনন্দ ঘন পুনর্মিলনী। মিথিলা নাজনীনের রিপোর্ট। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুণ্ড্রনগরী বগুড়ায়। বেহুলা লক্ষিন্দর, চাঁদ সওদাগর আর মনসা দেবীর কাহিনীকে কেন্দ্র করে এ অঞ্চলের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির নানা দিক উঠে আসে শিল্পীদের পরিবেশনায়। চ্যানেল আইয়ের এ এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে সঙ্গীত মানে শুধু বিনোদন নয়, সঙ্গীত মানে দায়বদ্ধতা। কনক চাপার কণ্ঠ আর সুর ভিন্ন ব্যঞ্জনা দিয়েছে আমাদের সঙ্গীতকে। কিছু কণ্ঠ সময়কে ছাড়িয়ে যায়, তেমনই এক নাম কনক চাপা। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা সঙ্গীতে এই বরেণ্য শিল্পীর অনন্য অবদানের স্বীকৃতি। অভাব, অবহেলা, তবুও থেমে না থাকা কণ্ঠের নাম কাঙালিনী সোফিয়া, যিনি লোকসঙ্গীতের একজন নিরলস সাধক। তার গানেই লুকিয়ে আছে বাংলার মাটি মানুষের গল্প। বিশেষ সম্মাননা তার জীবন সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা। পপ গুরু আজম খানের মৃত্যুর পর তার উচ্চারণ ব্যান্ডকে আবার একত্রিত করে ব্যান্ড মিউজিক সহ গানের মঞ্চে ফিরিয়ে আনতে ভূমিকা রাখে চ্যানেল আই। 18টি ক্যাটাগরি, 18টি ভিন্ন গল্প। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে ভূষিতদের সম্মানিত করা হয়। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের পর্দায় 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর বর্ণাঢ্য আয়োজন দেশ বিদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন শুক্রবার 24শে এপ্রিল দুপুর 2:45 মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর তা থাকছে ফিরে এলাম বিরতির পর। ইরানের পেতে রাখা মাইন অপসারণ করে হরমুজ প্রণালী পুরোপুরি সচল করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে, এমন আশঙ্কা জানিয়েছে পেন্টাগনের এক মূল্যায়ন। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চ মূল্য দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ ও অবরোধের কারণে কৌশলগত এই পথটি এখনও কার্যত বন্ধ রয়েছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ। যুক্তরাষ্ট্রের পেন্টাগনের এক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পেতে রাখা মাইন সরাতে কয়েক মাস সময় লাগতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ হলেও মাইন অপসারণ করে পথ নিরাপদ করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। ফলে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় 20টিরও বেশি মাইন স্থাপন করেছে। এসব মাইনের কিছু রিমোট কন্ট্রোল ও কিছু জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত, যা শনাক্ত করা কঠিন। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের এক গোপন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য পুরোপুরি সঠিক নয় বলেও দাবি করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, প্রায় 1400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ঝুঁকিপূর্ণ অঞ্চল বিস্তৃত থাকতে পারে। ফলে মাইন অপসারণ একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হতে পারে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে আমবাগানে হপার পোকার আক্রমণে আমের গুটি ঝরে পড়ছে। অসময়ের বৃষ্টিতে মুকুল নষ্টের পর নতুন এই সংকটে লোকসানের শঙ্কায় আমবাগানি ও ব্যবসায়ীরা। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ক্যাট শো। দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে বিড়াল প্রেমীদের মিলন মেলা। দেশি বিড়ালের পাশাপাশি বিদেশি বিড়ালের উপস্থিতি নজর কাড়ে প্রাণীপ্রেমীদের। এমন আয়োজন হিংসাত্মক মনোভাব কমিয়ে প্রাণীদের প্রতি মমত্ববোধ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রানা প্লাজা ট্র্যাজেডির 13তম বছরে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা। ভবন মালিক সোহেল রানার শাস্তির দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ। ইরান যুদ্ধে মার্কিন সামরিক সরঞ্জামের বড় অংশ শেষ বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার। রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থাকলেও কমেছে অপেক্ষার সময়। সরবরাহ ঠিক থাকলে শিগগিরই পরিস্থিতির আরও উন্নতির আশা। স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা। এক জীবনের সংগ্রাম, সাধনা, সাফল্যের স্বীকৃতি। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আই প্রচার 2:45 মিনিটে। বগুড়ার মোমো এনে আনন্দ ঘন আয়োজন। দর্শক, এখনকার সংবাদ আয়োজনা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।